আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার। আজকে আলোচনা করব একটা অতি পরিচিত রোগ, হাঁটুর ক্ষয়বাত নিয়ে। হাঁটুর ক্ষয়বাত এটাকে আমরা ইংরেজিতে অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। এই অস্টিওআর্থ্রাইটিস আমাদের হাঁটু ছাড়াও আমাদের ঘাড়ে হতে পারে, আমাদের কোমরে হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, আমাদের হিপ জয়েন্ট এখানেও হতে পারে। তো সাধারণত হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসটাই আমরা বেশি পেয়ে থাকি প্র্যাকটিস লাইফে। তো তাই আমি আজকে এটা নিয়ে আলোচনা করতেছি। তো সবার আগে জানি হাঁটুটা আসলে কি দ্বারা গঠিত। হাঁটুতে সাধারণত এই যে একটা হাড়, উপরেও একটা হাড় থাকে, ঠিক তেমন এই হাড়ের মাথাগুলোতে থাকে হচ্ছে তরুণাস্থি, যেটাকে আমরা কার্টিলেজ বলি। আপনারা যারা কোরবানি দেন তারা সবাই দেখেন। তো এই তরুণাস্থি উপরেও থাকে, নিচেও থাকে, এভাবে জয়েন্টটা গঠিত। তার মাঝে থাকে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। যারা কোরবানি দিয়েছেন তারা কিন্তু দেখেছেন এক ধরনের ফ্লুইড বের হয় যখন জয়েন্টটা কাটেন। তো সেম মানুষেরও এরকম। এটা হচ্ছে আমাদের মোটা দাগে হাঁটুর একটা ওভারভিউ। তাছাড়া বিভিন্ন লিগামেন্ট, টেন্ডন অনেক কিছুই থাকে, এগুলো বাদ দিলাম। তো এই রোগটা কাদের বেশি হয়, কিংবা রিস্ক ফ্যাক্টর কিংবা কারণগুলো কি? এটার এই রোগের রিস্ক ফ্যাক্টরগুলো হচ্ছে সাধারণত এক নম্বরে যদি বলি সেটা হচ্ছে ওবেসিটি। আমাদের যাদের ওজন বেশি, বৃদ্ধ হতে পারে, ইয়াং হতে পারে, যাদের ওজন বেশি তাদের এই রোগটা হয়। কারণ তাদের পুরো শরীরের ওজনটা হাঁটুতে গিয়ে পড়ে, আর সেই কারণে হাঁটুর জয়েন্টের স্পেসটা কমে যায়, ঘর্ষণ লাগার সম্ভাবনা বেড়ে যায়, যার কারণে এই অস্টিওআর্থ্রাইটিসটা হয়। এবার আসি বৃদ্ধ। যারা আমাদের বৃদ্ধ, আমাদের বাবা মা, নানা নানু, দাদা দাদু, তাদের ক্ষেত্রে হয় কি, ওই যে সাইনোভিয়াল ফ্লুইডটা সেটা আস্তে ধীরে শুকিয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে। তো সেক্ষেত্রে হয় কি, ওই যে কার্টিলেজ এবং কার্টিলেজ দুটো ঘর্ষণের ফলে অস্টিওআর্থ্রাইটিসটা হয়ে যায়। এছাড়া আমাদের মা বোনদের জন্য কিংবা আমাদের খালা নানুদের জন্য এক্সট্রা একটা কারণ আছে, সেটা হচ্ছে তাদের হরমোন। তাদের ইস্ট্রোজেন নামে একটা হরমোন থাকে, যেটা মেয়েদের, মহিলাদের প্রধান হরমোন। এটা বয়স বাড়ার সাথে সাথে আস্তে ধীরে কমে যায়। এটাও অস্টিওআর্থ্রাইটিস হওয়ার একটা কারণ। এছাড়াও আছে আমাদের যারা অনেক বেশি লোড নেয়, ধরেন ভারী জিনিসপত্র আনা নেওয়া করে কিংবা উঠানামানোর কাজ করে, তাদের এই সমস্যাটা বেশি হতে পারে। এছাড়া কোনো ট্রমা, কোনো অ্যাক্সিডেন্ট এই অস্টিওআর্থ্রাইটিসের কারণ হতে পারে। তো অস্টিওআর্থ্রাইটিস হলে সাধারণত কি কি সমস্যা হয়? ধরেন আমি এখন বসে আছি, যদি আমার অস্টিওআর্থ্রাইটিস হয় কি হবে? আমার হাঁটুতে ভর দিয়ে যে দাঁড়াবো, দাঁড়ানোতে সমস্যা হবে, কিংবা আমি দাঁড়িয়ে আছি, আমি হাঁটতে পারবো না। আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে ব্যথা হবে, যখন আমি রেস্ট নিব তখন ব্যথাটা একটু কমবে। আর হাঁটার সময় একটা আওয়াজ হবে, আমরা আঙ্গুল যখন ফোটাই, জয়েন্ট ফোটাই, তখন একটা আওয়াজ হয়, ঠিক ওরকম আওয়াজ হয়। আর যখন আপনি দেখবেন হাঁটুটা ব্যান্ড করে আছেন, তখন দেখতেছেন যে এটাকে সোজা করতে পারতেছেন না, কষ্ট হবে। আর যখন সোজা করে আছেন, এটাকে ব্যান্ড করতে পারবেন না, তখন আপনার এই কষ্টটা হবে। আর যখন আপনি এফেক্টেড জয়েন্ট, যে জয়েন্টে আপনার সমস্যা হচ্ছে, এই জয়েন্টে যখন আপনি হাতটা দিবেন, দেখবেন জয়েন্টটা গরম হয়ে আছে। যদি জয়েন্টটা আপনি মাপেন, গাঁটটা মাপেন, তখন দেখবেন আপনার এফেক্টেড জয়েন্টটা একটু ফুলে আছে। সাধারণত এই সমস্যাগুলো রোগীরা এসে আমাদেরকে বলে। তো আমরা ফার্দার কনফার্ম হওয়ার জন্য আরও কিছু প্রশ্ন করে থাকি প্রয়োজনে। আর পরীক্ষা নিরীক্ষা বলতে আমরা সাধারণত এক্স রে দিয়ে থাকি। এক্স রের মধ্যে অস্টিওআর্থ্রাইটিক যে চেঞ্জগুলো আসে, আমরা এগুলো আছে কিনা আমরা এগুলো দেখি। তো আমরা চিকিৎসা কি দিই? চিকিৎসা যেহেতু এখানে ব্যথা করে, অবশ্যই আমরা ব্যথার ওষুধ দিব, কিন্তু ব্যথার ওষুধই সমাধান না। কারণ ব্যথার ওষুধের জানেন অনেক সাইড ইফেক্ট আছে, অনেকে ব্যথার ওষুধ এখন খেতে চান না। তো তাদের ক্ষেত্রে আমরা কি করি? এখন লেটেস্ট ট্রিটমেন্ট হচ্ছে পিআরপি থেরাপি। আমাদের যেহেতু এটা ক্ষয় হচ্ছে, সেহেতু ক্ষয়টা আবার আমরা আগের মতো করতে চাচ্ছি, তাই এখানে আমরা পিআরপি থেরাপি ইউজ করি। পিআরপি থেরাপিতে সুবিধা হচ্ছে, আমাদের ক্ষয়জনিত যে রোগটা, এটা কি করে, পিআরপি আস্তে ধীরে রিজেনারেট করে। কিভাবে করে? তো পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। রোগীর শরীর থেকে আমরা রক্ত নিই, সেখান থেকে প্লেটলেটটাকে আমরা আলাদা করি, আলাদা করে
আমরা রোগীর শরীরে পুশ করে দিই, মানে জয়েন্টে পুশ করে দিই। তো এটা কিভাবে কাজ করে? প্লেটলেটে আছে অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর, যেটা করে কি আস্তে ধীরে ক্ষয় হয়ে যাওয়া জায়গাটাকে আস্তে ধীরে রিজেনারেট করে, আবার আগের মতো করে দেয়। এছাড়া হাঁটুর যে জয়েন্টের যে ফ্লুইড বললাম, সাইনোভিয়াল ফ্লুইড, সেটারও একটা রিপ্লেসমেন্ট থেরাপি পাওয়া যায়, যেটা ইঞ্জেকশন আকারে আমরা দিয়ে থাকি। আমরা পিআরপি এবং ওই ফ্লুইডটা একসাথে পুশ করে থাকি, এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো কিউর রেট কেমন? তো আমরা এ পর্যন্ত যাদেরকে দিয়েছি তারা মোটামুটি অনেকেই ভালো আছেন। এই চিকিৎসা দিলে সাধারণত 100 জনের মধ্যে 100 জনে যে ভালো হয়ে যাবেন ব্যাপারটা তা না। অনেকের ক্ষেত্রেই রিপিটেটিভ ডোজ নিতে হইতে পারে। যেমন এই রোগটা তো আর একদিনে হয়নি, তাই এই রোগটা একদিনেও সারবে না। কিছুদিন পর আপনার সেশন নিতে পারে, কিছুদিন বলতে মাস কিংবা অনেকের ক্ষেত্রে বছরও লাগতে পারে। যেমন আমার মায়ের ক্ষেত্রে এটা আমি 5টা ইঞ্জেকশন দিয়েছি, 6 মাস হতে চললো, এখন কোনো সমস্যা হচ্ছে না। আমার মামানি, ওনাকে দিয়েছি, উনি 4 মাস যাবৎ ভালো ছিলেন, এরপরে ওনার আবার ডোজ লাগতেছে। এরকম আর কি, কার ক্ষেত্রে কেমন হয় আসলে সঠিকভাবে তো বলা যায় না। তো থেরাপি নেওয়ার পর রোগী আসলে বলবে, রোগীর যখন প্রয়োজন হবে রোগী আসবে, আমরা থেরাপিটা দিয়ে দিতে পারবো। আর এটার সাইড ইফেক্ট, আমাদের পিআরপি থেরাপির কোনো সাইড ইফেক্ট নেই, কারণ এটা আপনার শরীর থেকেই নিচ্ছি এবং আপনাকেই দিচ্ছি, এটাতে সাইড ইফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যেই জেলটা বা যেই ফ্লুইড রিপ্লেসমেন্ট যেটা দিচ্ছি সেটারও কোনো সাইড ইফেক্ট নেই। অতএব আপনারা বিনা দ্বিধায় এই মেডিকেশনটা আপনারা নিতে পারেন। এটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হসপিটালের ফোন নাম্বারে ফোন করতে পারেন কিংবা মেসেজ করতে পারেন, অথবা আমাকে দেখাতে চাইলে আমাদের কেয়ার প্লাস মেডিকেল সেন্টারে আসতে পারেন।